আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ পার্ট। আমরা টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য কতগুলো ইন্ডিকেটর ইউজ করে থাকি। একটা জিনিস মাথায় রাখবেন, ইন্ডিকেটর বা প্যাটার্ন আমরা যাই শিখছি না কেন, এগুলো সবগুলোকে মিলিয়ে কিন্তু আমাদের ভবিষ্যতে কাজটা করতে হবে। মেনলি ইন্ডিকেটর, দু একটা ইন্ডিকেটর ছাড়া আমি যেটা মনে করি সবগুলোই কিন্তু ল্যাগিং। অর্থাৎ একটা স্টক কিভাবে চলছে, তারপরে আমরা যে ইন্ডিকেটর গুলো ইউজ করি সেইগুলো সেই স্টকটাকে ফলো করে তারপরেই তৈরি হয়। অ্যাকচুয়ালি আমরা যে যে মেন মেন ইন্ডিকেটর গুলো ইউজ করি তার মধ্যে আমার যেটা মনে হয় সব থেকে বেশি কার্যকরী সেটা হচ্ছে ইন্ডিকেটরের মধ্যে ভলিউম, আরএসআই, মুভিং অ্যাভারেজ। বাদ বাকি আমরা এই বিভিন্ন ইউটিউব বা বিভিন্ন বই বা যা কিছু পড়ে থাকি তাতে যে যে ইন্ডিকেটর গুলো আছে, এমএসিডি বলুন বা আরো বলিঞ্জার ব্যান্ডস বলুন, বিভিন্ন, আমি আস্তে আস্তে আপনাদের সবগুলোই পড়িয়ে দেবো, দেখিয়েও দেবো। কিন্তু আপনারা আপনাদের মতন কাজটি করবেন। অ্যাকচুয়ালি দেখা যায় যে প্রত্যেকটা ইন্ডিকেটর একটা স্টককে, প্রাইসটাকে ফলো করে তারপরেই তৈরি হয়। অর্থাৎ কিনা স্টকের প্রাইস কি হবে তারপরে গিয়ে ইন্ডিকেটর গুলো কাজ করবে। সেই জন্য আমাদের যদি টেকনিক্যাল অ্যানালিসিসটা করতে হয় তাহলে কিন্তু আপনাদের আমি একটা কথাই বারবার বলবো, প্রথম দিন থেকে শেষ দিন আপনারা প্রাইস অ্যাকশনের ওপর ভরসা রাখুন। প্রাইস অ্যাকশনের ওপর কিন্তু কিছু নেই। সাপোর্ট রেজিস্ট্যান্স যেটা তৈরি করে সেটাকে ভালো করে ক্যান্ডেলের ক্যারেক্টার বোঝার চেষ্টা করুন, এইটাকেই কাজে লাগান। হ্যাঁ, ভলিউম, আরএসআই, মুভিং অ্যাভারেজ এটার অবশ্যই দরকার আছে। এটা অনেকটাই আমাদের হেল্প করবে। বাদ বাকি ইন্ডিকেটর গুলোর কিন্তু অত একটা গুরুত্ব আছে বলে আমি মনে করি না, আমিও খুব বেশি ইউজ করি না। কিন্তু পড়াশোনা আমাদের করতে হবে, আমাদের সবটাই জানতে হবে। ভুলটা না জানলে আমরা সঠিক রাস্তায় আসতে পারবো না, এটা মাথায় রাখতে হবে। যে আপনি যদি তখনই সঠিক জায়গায় যাবেন, তখনই আপনি ভুলটাকে আগে যদি জাস্টিফাইড করতে পারেন যে না এটা ভুল, তাহলে আপনি সঠিক জিনিসটাকে খুঁজে পাবেন। সেরকম স্টক মার্কেটে আপনি যদি মনে করেন প্রথম দিন থেকেই আপনি লাভ করবেন, তাহলে আপনি স্টক মার্কেটে কিছু শিখে উঠতে পারবেন না। আমরা যারা স্টক মার্কেটে দীর্ঘদিন ধরে রয়েছি, আমরা প্রচুর পয়সা কিন্তু স্টক মার্কেটকে দিয়ে দিয়ে শিখেছি। এটা হয়তো আমি আপনাদের বলছি আপনারাও স্টক মার্কেটে ইচ্ছাকৃত পয়সা দিয়ে দেবেন তারপরে শিখবেন, সেটা না। স্টক মার্কেটে ভুল করতে 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 করতেই আপনার এক্সপিরিয়েন্সটা বৃদ্ধি পাবে। এই জিনিসটা মাথায় রেখেই কাজ করুন। চলুন, আমি আজকে যে ইন্ডিকেটরটা নিয়ে কথা বলবো, আমরা কতগুলো ইন্ডিকেটর নিয়ে কথা আমি আস্তে আস্তে বলবো। তার মধ্যে আজকে যে প্রথম ইন্ডিকেটরটা নিয়ে আমি একটু আলোচনা করব সেটা হচ্ছে ভলিউম। ভলিউম জিনিসটা আসলে কি সেটাকে একটু আমাদের ভালো করে জানতে হবে। ভলিউমটা হচ্ছে আমাদের প্রতিনিয়ত, আপনারা সবাই জানেন যে মার্কেটে কোনো কোম্পানি বা শেয়ার যখন লিস্ট হয় আইপিও দ্বারা, তারপরে যে পরিমাণ শেয়ারটা মার্কেটে, ফ্রি মার্কেটে যে শেয়ার গুলো আমরা পাই, সেগুলো আমি বিস্তারিত ফান্ডামেন্টাল যখন আলোচনা করব তখন আমি এগুলো বলবো। যে শেয়ার গুলো প্রতিনিয়ত বাই এবং সেল হচ্ছে, সেই বাই এবং সেল গুলোকে নিয়ে আমাদের একটা ভলিউম তৈরি হয়। ভলিউম মিনস আপনি মনে করুন যে 500 শেয়ার কিনেছেন। আপনি হতেই পারে 500 শেয়ার কিনেছেন, কিন্তু 500 শেয়ার কিনতে গেলে কাউকে তো 500 শেয়ার বিক্রি করতে হতে পারে। হয়তো কোনো একটি ইন্ডিভিজুয়াল ব্যক্তির কাছ থেকে আপনি 500 কিনেছেন, বা 10 জন ব্যক্তি বিভিন্ন কোয়ান্টিটি সেল করেছে বলেই আপনার কোয়ান্টিটিটা 500 হয়েছে। হতে পারে ধরে নেওয়া যাক ABCD 4 জন মিলে 500 কোয়ান্টিটি সেল করেছে, কেউ 120, কেউ 180, কেউ 200, এইভাবে বিক্রি করেছে। আপনি সেই 500টা একা কিনে নিয়েছেন। এইভাবে এই যে ভলিউম 500 বিক্রি হলো এবং 500 সেল হলো, তাদের এই কোয়ান্টিটিটা হাজার, কিন্তু হাজার না, আমরা 500ই বলবো। এক সাইডে বাই, এক সাইডে সেল, এই বাই আর সেল মিলে যে জিনিসটা 1 ইউনিট তৈরি হচ্ছে, তার মানে ভলিউমটা হচ্ছে 500। এই 500 কে আমরা বলবো সেদিনের ভলিউম। অর্থাৎ কিনা কোনো দিন যদি আমরা এই ভলিউমটা কোথায় পাবো, আমরা প্রত্যেকটা স্টকে আমরা ইন্ডিকেটর সেকশনে গিয়ে ভলিউমটাকে প্লট করলে কতগুলো লাল এবং সবুজ বার দেখতে পাবো। এই বার গুলোই হচ্ছে এক একটা ভলিউম। এই ভলিউম গুলো দিয়ে সরি এই ভলিউম গুলো দিয়ে আমরা ওই দিন বা যে টাইম পিরিয়ডের আমরা চার্ট অ্যানালিসিস করি সেই মুহূর্তে, হতে পারে আপনি 1 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 1 ঘন্টা বা একদিন,
উইকলি, মান্থলি, সেইভাবে ওই মান্থলি হলে ওই মাসের, উইকলি হলে ওই উইকে কত পরিমাণ বাই আর সেল হয়েছে সেটা আপনি বুঝতে পারবেন। ভলিউম থেকে আমরা যেটা আইডিয়া করতে পারি, অর্থাৎ কিনা কোনো স্টক বা শেয়ার কি পরিমাণ মুভমেন্ট করছে, কি পরিমাণ আপস এন্ড ডাউনস হতে পারে, সেটা কিন্তু ভলিউম, অর্থাৎ কিনা কত পরিমাণ সেল হচ্ছে, কত পরিমাণ বাই হচ্ছে, তার যে প্রেশারটা ভলিউম দ্বারা আমরা কিন্তু বুঝতে পারি। আস্তে আস্তে আপনারা যত অ্যানালিসিস করবেন বা ব্যাপারটা নিয়ে পড়াশোনা করবেন, তত আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আমি একটু সংক্ষেপে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, যাতে কিনা আপনারা প্রাথমিক ব্যাপারগুলো ধরতে পারেন। ইন ফিউচারে আমার ক্লাস যত এগোতে থাকবে, তত আমি অ্যাডভান্স লেভেল নিয়ে আলোচনা করব। এই মুহূর্তে আমি যদি একটু ডিটেলসে বলতে যাই, যারা বিগিনার্স তাদের ক্ষেত্রে হয়তো এটা অসুবিধা, মানে বুঝতে একটু অসুবিধা হতে পারে, সেই জন্য আমি চেষ্টা করছি সহজ সরল ভাষায় বোঝানোর জন্য। আর যারা এক্সপার্ট বা অনেক দিনের এক্সপিরিয়েন্স, তাদের হয়তো আমার এই ভিডিওগুলো খুব একটা বেশি কাজে আসবে না। কিন্তু আমি বেসিক্যালি যারা স্টক মার্কেটে নতুন, যারা সবে শুরু করেছে, তাদের বুঝতে অসুবিধা হচ্ছে, তাদের জন্য এই ভিডিওগুলো আশা করি পরবর্তীকালে খুব হেল্পফুল হবে। চলুন, আমি প্রথমে একটা জিনিস একটু বোঝানোর চেষ্টা করি, ভলিউমটা কিভাবে আমরা চার্ট থেকে বুঝতে পারবো, সেই জায়গাটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। স্ক্রিনে আসছি। দেখুন, আমি আপনাদের জন্য এই ড্রয়িংটা করে রেখেছি। এই ড্রয়িংটা থেকে এইখানে দেখুন আপনাদের, এইগুলো হচ্ছে এক একটা ভলিউম বার। এই ভলিউম বার গুলো কি, ওপরে একটা আমি স্টকের প্রাইস দিয়ে করে রেখেছি। স্টকটা এরকম আস্তে আস্তে ইনক্রিজ হচ্ছে, ডিক্রিজ হচ্ছে, সেটা পরে আসছি। এই স্টকের যে ক্যান্ডেল গুলো, গ্রিন, রেড, এগুলো তো আপনারা অবশ্যই জানেন। গ্রিনটা হচ্ছে বুলিশ ক্যান্ডেল, রেডটা হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেল। এই ক্যান্ডেলের কালার অনুযায়ী কিন্তু এই ভলিউম বার গুলো তৈরি হয়। এখানে আপনাদের একটা কনফিউশন হতে পারে যে রেড বার ভলিউম, গ্রিন বার ভলিউম, অর্থাৎ গ্রিন বার ভলিউম মানে অনেক ভালো বৃদ্ধি হচ্ছে, রেড বার মানে অনেক ডিক্রিজ হচ্ছে, এরকম কোনো ভাবার কারণ নেই। ভলিউমে যে কালার গুলো আমরা দেখতে পাই, সেটার আক্ষরিক অর্থে কোনো গুরুত্বই কিন্তু এখানে নেই। আপনারা কিন্তু এটা ভালোভাবে মাথায় রাখবেন, ভলিউমে কালারের কোনো গুরুত্ব নেই। এটা ওই দিনে কিভাবে স্টকটা, সরি, স্টকটা কত পরিমাণ ট্রেডেড হচ্ছে, কত ভলিউমে ট্রেড হচ্ছে, সেইটা কত বায়ার এবং সেলার মার্কেটে সেদিন পার্টিসিপেট করছে, কি পরিমাণে স্টকের মুভমেন্টটা হচ্ছে, সেটার জন্য এই ভলিউম গুলোকে দেওয়া হয়। কালারটা জাস্ট ক্যান্ডেলের কালারের উপর বেস করেই কিন্তু ভলিউম হয়। আপনারা হয়তো আরেকটু সহজ করে বললে হয়তো আপনারা বুঝতে পারবেন। দেখা যাচ্ছে যে আমি যদি এরকম একটা বোঝানোর চেষ্টা করি, ধরুন এইখানে একটা রেড ক্যান্ডেল, আবার একটা এরকম রেড ক্যান্ডেল, আবার একটা এরকম রেড ক্যান্ডেল, এরকম ফরমেশন তো হতেই পারে। অর্থাৎ কিনা আজকে যে জায়গায় প্রাইস ক্লোজ হয়েছে, কালকে গ্যাপ আপ ওপেন হয়েছে, হয়ে ক্লোজ হয়েছে, আবার তারপরের দিন গ্যাপ আপ ওপেন হয়েছে, ক্লোজ হয়েছে, তারপরের দিন গ্যাপ আপ ওপেন। অথচ প্রত্যেকটা প্রাইসই কিন্তু আপট্রেন্ড। এখানে যদি কোনো প্রাইজের মূল্য এক্সাম্পল 200 টাকা হয়ে থাকে, দেখা গেল 4 দিনে এটা 230-40 টাকা বা 50 টাকার কাছে গেছে, অথচ প্রত্যেকটা ক্যান্ডেলই রেড হয়েছে। সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রাইসের ইনক্রিজ হয়েছে, ক্যান্ডেল গুলো রেড হয়েছে। সেক্ষেত্রে এখানে যদি আমরা ভলিউমটাকে ইন্ডিকেট করি, তাহলে আমরা ভলিউম বারটাকে তো গ্রিন করতে পারবো না। এই ক্যান্ডেলের জন্যই কিন্তু ধরে নিচ্ছি এইখানে এরকম ভলিউম ছিল, তারপরে ভলিউমটা এরকম আস্তে আস্তে বাড়ছে। আমি জাস্ট বোঝানোর জন্য দেখাচ্ছি। এইখানে নিচে আমরা ভলিউম বার গুলোকে প্লট করলাম, এখানে স্টকের প্রাইস, অর্থাৎ এখানে প্রাইসের ইনক্রিজ হচ্ছে,
তার জন্যই এখানে ভলিউম গুলো কিন্তু অ্যাজ পার ক্যান্ডেল রেড ক্যান্ডেল তৈরি হচ্ছে। আমি জাস্ট বোঝানোর চেষ্টা করছি, রেড ক্যান্ডেল মানেই রেড ভলিউম বার মানেই যে এটা খারাপ, সেটার কোনো ব্যাপার নেই। যে রেড ভলিউম বার তৈরি হচ্ছে মানে মার্কেটে প্রাইসের আরো ডিক্রিজ হতে পারে, সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই। ব্যাপারটা একটু উল্টো ভাবে চিন্তা করতে হবে। কিরকম? প্রাইসের কিন্তু ইনক্রিজ হচ্ছে, আস্তে আস্তে ভলিউমেরও ইনক্রিজ হচ্ছে। আমি এই ব্যাপারটা বোঝানোর জন্য আপনাদের কিন্তু এইভাবে এঁকে দেখালাম। আবার উল্টোটাও হতে পারে, পরপর পরপর ডাউনওয়ার্ডে সবুজ ক্যান্ডেল তৈরি হচ্ছে আর ভলিউম গুলো সবুজ কালারের হচ্ছে। তার মানে কিন্তু কি হতে পারে, আমরা কি ধরে নেবো যে সবুজ ক্যান্ডেল তৈরি হচ্ছে, সবুজ ভলিউম তৈরি হচ্ছে? অথচ তো সেটা না। অথচ ভলিউমটা কিন্তু আস্তে 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 নিচের দিকে যাচ্ছে, তার মানে প্রাইসের ডিক্রিজ হচ্ছে আর ভলিউম গুলো বাড়ছে। প্রাইস ডিক্রিজ হচ্ছে, ভলিউম বাড়ছে, তার মানে প্রাইসটা আরো কমবে। এখানে আমরা চারটে জিনিস মাথায় আমাদের নিয়ে নিতে হবে। সেই জিনিসগুলো হচ্ছে, ভলিউমের সাথে আমাদের প্রাইসের একটা বিশাল ভালো মানে খুব বড় রিলেশন আছে। সেই রিলেশনটা যদি আমরা ভালোভাবে আইডেন্টিফাই করতে পারি, তাহলে ইন ফিউচার কিন্তু আমাদের এই ভলিউম সংক্রান্ত আশা করি যে কোনো টাইম ফ্রেমে যদি আমরা কাজটা করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম আশা করি হবে না। কি কি রিলেশন আছে আমাদের ফার্স্ট দেখতে হবে। আমরা প্রত্যেকটা টাইম ফ্রেম 1 মিনিট থেকে শুরু করে যে যেটাতে কমফোর্টেবল হয়, আমি পরবর্তীকালে এগুলো নিয়ে আরো আলোচনা করব, কোন টাইম ফ্রেমে আমরা কি কিভাবে কাজগুলো করব। সেই টাইম ফ্রেমে আমাদের ফার্স্ট কাজ হবে ভলিউমটাকে প্লট করা। ভলিউমটাকে কিভাবে প্লট করা আমরা যে কোনো একটা চার্ট নিয়ে আলোচনা করব, সেটা আপনাদের দেখাবো। ভলিউমটাকে প্লট করা, ভলিউমটাকে প্লট করার পর আমাদের যে কাজটা করতে হবে সেটা দেখতে হবে যে ভলিউমের ইনক্রিজ হচ্ছে কিনা, ভলিউমের ইনক্রিজ হচ্ছে কিনা আবার ডিক্রিজ হচ্ছে কিনা, এই দুটো জিনিস। বা ভলিউমটা ফ্ল্যাট আছে কিনা, ফ্ল্যাট মিনস একটা অ্যাভারেজ আছে কিনা। একটা অ্যাভারেজ ভলিউম আমরা কিভাবে দেখতে হয় সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট আমরা দেখে নেবো যে চারটে জিনিস, প্রাইসের বৃদ্ধি হচ্ছে কিনা, সাথে সাথে সেই মুহূর্তে সেই টাইম ফ্রেমে ভলিউমের বৃদ্ধি হচ্ছে কিনা, অর্থাৎ ইনক্রিজ হচ্ছে কিনা। খুব ভালোভাবে এই জিনিসটা বারবার আপনারা রিপিট করে দেখবেন, তাতে এই চারটে পয়েন্ট কিন্তু মনে রাখার চেষ্টা করবেন। প্রাইসের ইনক্রিজ হচ্ছে, সাথে সাথে ভলিউমের ইনক্রিজ হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রাইসের আরো ইনক্রিজ হবে, মানে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আরো বেড়ে যাবে। আবার প্রাইসের ডিক্রিজ হচ্ছে, ভলিউম ইনক্রিজ হচ্ছে, অর্থাৎ কিনা প্রাইস পড়ছে ভলিউম বাড়ছে, তার মানে সেলাররা হাবি হয়ে গেছে। আগের ক্ষেত্রে কি ছিল, প্রাইস বাড়ছে ভলিউম বাড়ছে, সেক্ষেত্রে বায়াররা হাবি, মানে বায়াররা আরো মার্কেটটাকে উপরে নিয়ে যেতে চাইছে। এক্ষেত্রে প্রাইস পড়ছে ভলিউমও বাড়ছে, তার মানে সেলিং সাইডে প্রেসার বেড়ে গেছে, ভলিউম বাড়ছে, তার মানে প্রাইস কিন্তু আরো নিচে পড়ে যাবে। এই এই দুটো পয়েন্ট। আর একটা পয়েন্ট কি হতে পারে, প্রাইস বাড়ছে ভলিউম বাড়ছে না, ভলিউম কি করছে, মানে ডিক্রিজ করছে, ইনক্রিজের জায়গায় ডিক্রিজ করছে। একটা সময় আমরা দেখতে পাচ্ছিলাম প্রাইস বাড়ছে ভলিউম বাড়ছে, প্রাইস বাড়ছে, ঠিক আছে, প্রাইস বাড়ছে কিন্তু ভলিউমটা বাড়ছে না, ভলিউমটা থমকে গেছে, কিছুক্ষণ স্টে করেছে, করার পরে ভলিউম উল্টো দিকে আসা শুরু করেছে, অর্থাৎ কিনা মার্কেটে ভলিউমের হ্রাস পাচ্ছে বা ডিক্রিজ হচ্ছে। সেক্ষেত্রে প্রাইস কিন্তু আর বেশি দূর এগোবে না, যে কোনো মুহূর্তে প্রাইস পড়ে যাবে, অর্থাৎ কিনা প্রাইস হয়তো ওই জায়গায় একটু কনসলিডেট করবে, সাইডওয়েজ হয়ে যাবে, বা যদি নিচের দিকে চলে আসবে। যেহেতু ভলিউম বাড়ছে না, প্রাইস আর বাড়তে পারবে না, প্রাইস থমকে দাঁড়াবে, কিছুটা যাওয়ার পরে পড়ে যেতে পারে। এবং যে মুহূর্তে প্রাইসটা আবার পড়ে যেতে পারে, সে মুহূর্তে কিন্তু ভলিউমের ইনক্রিজ যদি আবার হতে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রাইসের দ্রুততার সাথে আবার প্রাইস নিচের দিকে চলে আসবে। আমি যে ব্যাপারগুলো বলছি হয়তো এই মুহূর্তে একটু বুঝতে অসুবিধা হচ্ছে, বারবার করে ভিডিওটা দেখুন, তাহলে সুবিধা হবে। আমি আরো ডিটেলসে বলার চেষ্টা করছি। কি বললাম, প্রাইস থমকে দাঁড়াবে, তারপরে দেখা যাচ্ছে যে ভলিউম আবার ইনক্রিজ হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রাইস আরো দ্রুততার সাথে নিচে ফল করবে। আর একটা পয়েন্ট কি হতে পারে, প্রাইস নিচে পড়ছে, প্রাইস নিচে পড়ছে কিন্তু ভলিউমের ইনক্রিজ হচ্ছে না, ভলিউমও নিচে পড়ছে, প্রাইসও নিচে পড়ছে, ভলিউমও নিচে পড়ছে, ভলিউমের বৃদ্ধি হচ্ছে না। সেক্ষেত্রে প্রাইস কিন্তু বেশি নিচে আর পড়বে না, যে কোনো মুহূর্তে থমকে যাবে বা প্রাইসে রিভার্সাল হবে। রিভার্সাল মিনস আবার আপট্রেন্ডিং হবে। সেক্ষেত্রে আমাদের ওয়েট করতে হবে, যে মুহূর্তে
প্রাইস আবার আপট্রেন্ডিং করা শুরু করবে, সেই মুহূর্তে আমাদের খেয়াল রাখতে হবে যে ভলিউমটা আবার বৃদ্ধি পাচ্ছে কিনা। এই চারটে পয়েন্ট আপনারা ভালো করে, আমি যে চারটে বললাম সেটা আপনাদের একটু চার্টে দেখিয়ে দিচ্ছি। এক্ষেত্রে দেখুন, এইখান থেকে প্রাইস প্রাইস আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, এইখানে প্রাইস বৃদ্ধি পাচ্ছে, ভলিউম আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, প্রাইস বৃদ্ধি পাচ্ছে, ভলিউম বৃদ্ধি পাচ্ছে। এক মিনিট। এখানে ভলিউমটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, সেই সাথে দেখুন প্রাইসও আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। ঠিক এইরকম জায়গায় যাওয়ার পরে, এইরকম একটা জায়গায় যাওয়ার পরে আমি এখানে একটা ভার্টিক্যাল লাইন টেনেছি, এইরকম যাওয়ার পরে প্রাইস কিন্তু হট করে দেখা যাচ্ছে একটু ডাউনওয়ার্ড আসছে, একটু ডাউনওয়ার্ড আসছে। তাহলে আমি একটু আগে কি বললাম, ভলিউম বাড়ছে, প্রাইস বাড়ছে, এই অবধি ঠিক আলো, ঠিক আছে। তার মানে প্রাইস আরো বৃদ্ধি পেতে পারে, আরো বৃদ্ধি পেতে পারে। এখানে একটু ভলিউম যেন নিচের দিকে আসছে, সেক্ষেত্রে হয়তো এখানে দেখা গেল প্রাইসটা একটু সামান্য করেছে, নিচের দিকে এসছে। এইরকম ক্ষেত্রে ভলিউম নিচে এসছে, প্রাইস নিচে পড়ছে, এই জন্য প্রাইসটাও হয়তো আরেকটু নিচে এসছে। আবার কি দেখা যাচ্ছে যে হট করে প্রাইসে এই যে ডাউনওয়ার্ড চলছিল, এই যে ভলিউমটা নিচের দিকে এসছে, তার জন্য প্রাইসটাও নিচে এলো। এবার হট করে ভলিউমটা আবার বৃদ্ধি পাচ্ছে, হট করে এরকম জায়গা থেকে বৃদ্ধি পাওয়া শুরু করেছে। ঠিক সেই জায়গা থেকে দেখুন প্রাইসটা আবার বৃদ্ধি পেয়েছে। এবার প্রাইস বৃদ্ধি পাচ্ছে, প্রাইসটা এইরকম জায়গায় বৃদ্ধি পেয়েছে, ভলিউমও বৃদ্ধি পেয়েছে। সেক্ষেত্রে এই অবধি কিন্তু ভলিউম যাচ্ছিল, প্রাইস এখানে যাচ্ছিল, হট করে কি হলো, এই জায়গাটা একটু চেঞ্জ করি, জাস্ট মিনিট। আমি আমার মতো ড্রয়িংটা করেছি, হয়তো সব ক্যান্ডেল গুলোর সাথে ভলিউম বারের কালার গুলো ঠিকঠাক হয়তো মিলছে না। যাই হোক, ওটা একটু কনসিডার করে নেবেন, কারণ হাতে ড্রয়িং করা তো। যেটা বোঝানোর জিনিস সেটা হচ্ছে প্রাইসটা বাড়ছে, ভলিউম বাড়ছে, তার মানে প্রাইসের বৃদ্ধি হবে। হট করে দেখা যাচ্ছে যে প্রাইসের আর বৃদ্ধি ঘটছে না, প্রাইসের আর বৃদ্ধি এরকম জায়গার পর থেকে প্রায় ভলিউমটা আস্তে আস্তে কমে যাচ্ছে, সেই জন্য কি হলো, এখানে প্রাইসও আস্তে আস্তে দেখা গেল যে নিচের দিকে চলে আসছে। তারপরে আবার ভলিউমের বৃদ্ধি হচ্ছে, প্রাইসটাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে, ভলিউমের বৃদ্ধি পাচ্ছে, প্রাইসেরও বৃদ্ধি হয়েছে। এক্ষেত্রে প্রাইসের কি হলো, বৃদ্ধি হতে হতে হট করে ভলিউম কিন্তু আর বৃদ্ধি পাচ্ছে না, ভলিউমটা হট করে একটু ফল হওয়া শুরু করলো, একটু ফল হওয়া শুরু করলো।
আমি কি বললাম, প্রাইস বাড়ছে কিন্তু ভলিউম আর বাড়ছে না, প্রাইস বাড়ছে কিন্তু ভলিউমটা বাড়ছে না। সেরকম অবস্থায় প্রাইস বাড়ছে ভলিউম বাড়ছে না, সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রাইস আর বেশি দূর এগোবে না। প্রাইস বাড়ছে, প্রাইস বাড়ছিল কিন্তু ভলিউমটা আর বাড়ছে না, তাহলে হট করে রিভার্সাল হতে পারে, অর্থাৎ কিনা ট্রেনটা ঘুরে যেতে পারে। এরকম জায়গায় প্রাইস বাড়ছে, সরি ভলিউম বাড়ছে, প্রাইসও বাড়ছে, ভলিউম বাড়ছে প্রাইস বাড়ছে। এবার এরকম জায়গায় গিয়ে প্রাইস হয়তো আর একটু বাড়তে পারে, কিন্তু ভলিউম যেহেতু আর বেশি অব্দি বাড়েনি, প্রাইস কিন্তু নিচে পড়ে গেল। এবার সেই নিচেটা পড়তে গেলে ভলিউমকেও কিন্তু বৃদ্ধি পেতে হবে। তখন দেখা যাচ্ছে আস্তে আস্তে কিন্তু এই ভলিউমের বৃদ্ধি হচ্ছে, অর্থাৎ কিনা প্রাইস যখন পড়ছে তখনও কিন্তু ভলিউমকে বৃদ্ধি পেতে হবে, তবে গিয়েই এই ব্যাপারটা ঠিকঠাক হবে। এই জন্য দেখুন, এই যে ভলিউম গুলো বৃদ্ধি পাচ্ছে, তার জন্য কিন্তু প্রাইসটা, সরি, এই জন্য কিন্তু এখানে ভলিউমটা বৃদ্ধি পাচ্ছে বলে প্রাইসটাও কিন্তু দ্রুততার সাথে নিচে পড়ে যাচ্ছে। এরপরে দেখুন, ভলিউমটা আস্তে আস্তে এরকম জায়গায় ভলিউমটা এরকম বাড়ছে, প্রাইসটাও কিন্তু দ্রুততার সাথে পড়ছে। এবার প্রাইস পড়ছে, প্রাইস পড়ছে কিন্তু ভলিউম এরকম জায়গা থেকে দেখুন আর পড়ছে না। তার মানে কি হতে পারে, প্রাইস পড়ছে, প্রাইস পড়ছে ভলিউম বাড়ছে না, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে একটু সাবধান হতে হবে, প্রাইস আর পড়বে না। অর্থাৎ কিনা আমরা ইন্টারডের জন্য যদি শর্ট করে খেলি, তাহলে কিন্তু আমরা এই জায়গায় একটু সাবধান হয়ে যাব। ভলিউম কিন্তু এই জায়গাটা থমকে গেছে এবং ভলিউম আস্তে আস্তে কমা শুরু করেছে। আগে যে পরিমাণে বাড়ছিল প্রাইস পড়ার সাথে সাথে এই জায়গাটা থমকে গেল, আর সেইভাবে বাড়ছে না। ঠিক উল্টো ঘটনা ঘটা শুরু হয়ে গেল, প্রাইস এই অবধি এসে কিন্তু রিভার্সাল করলো। এই যেই মুহূর্তে এখান থেকে প্রাইস রিভার্সাল করা শুরু করলো, তখন কিন্তু আপনারা একটা জিনিস ফলো করে দেখুন যে প্রাইস এই জায়গা থেকে আবার ইনক্রিজ হওয়া শুরু করছে, এই জায়গা থেকে কিন্তু ইনক্রিজ হওয়া শুরু করছে। এইখান থেকে প্রাইস ইনক্রিজ শুরু করছে, যেই সরি ভলিউম ইনক্রিজ হচ্ছে, প্রাইসও আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। তাহলে ভলিউম বাড়ছে, প্রাইস বাড়ছে, প্রাইস কমছে, সেই সাথে যদি ভলিউমটা বাড়তে থাকে তাহলে প্রাইস আরো কমবে। প্রাইস পড়ছে কিন্তু ভলিউম এই জায়গায় আর বাড়ছে না, এখান থেকে রিভার্সাল শুরু হয়ে গেল। ঠিক আছে, এইভাবে দেখুন প্রাইস আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, প্রাইস আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। তাহলে এই বাড়াটা কি অনেকক্ষণ ধরে স্টে করবে? এই বাড়াটা অনেকক্ষণ ধরে স্টে করবে না। প্রাইস বাড়ছে ঠিকই, কেন স্টে করবে না? এখানে কিন্তু ভলিউম, আপনারা দেখুন এখানে কিন্তু ভলিউম কি হচ্ছে, আস্তে আস্তে কমা শুরু হয়ে গেছে, এখানে কিন্তু কমা শুরু হয়ে গেছে। আপনারা যদি ভালো করে ফলো করেন, এখানে কিন্তু ভলিউমটা এখান থেকে কমা শুরু হয়ে গেছে। এইখান থেকে প্রাইসটা বাড়ছিল, বাড়ছে, হয়তো কিছু দূর যাবে, কিন্তু দেখা যাবে তার পরবর্তী ক্ষেত্রে প্রাইসটা হয়তো ফল করে গেছে, হয়তো এরকম এরকম ভাবে ফল করে যাবে। কারণ এখানে কি, এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে ভলিউমটা বাড়ছে না, এই জায়গার পর থেকে প্রাইসটা বেড়েছিল, হয়তো এই অবধি গেল, এই অবধি গিয়ে সে আর তার স্ট্রেংথটা দেখাতে পারছে না। এখানে কিন্তু সে তার স্ট্রেংথ দেখাতে পারছে না, ভলিউমটা বেড়েছে, প্রাইসও বেড়েছে, কিন্তু হট করে ভলিউমের ডিক্রিজ হচ্ছে, প্রাইস বেড়ে গেছে, কিন্তু এই জায়গা গিয়ে আর সে তার স্ট্রেংথ দেখাতে পারলো না। ভলিউম যেহেতু পড়ে গেল, এবার সেহেতু প্রাইসটাও কিন্তু পড়া শুরু করেছে। হ্যাঁ, এই প্রাইসটা কত অব্দি পড়তে পারে সেটা কিন্তু ডিপেন্ড করবে ভলিউমের ওপর। অর্থাৎ কিনা এখানে যদি ভলিউম গুলো আবার বৃদ্ধি পেতে থাকে, এখানে যদি ভলিউম গুলো আবার বৃদ্ধি পেতে থাকে, তাহলে কিন্তু এখানে যদি ভলিউম গুলো আবার বৃদ্ধি পেতে থাকে, অর্থাৎ কিনা এই যে ভলিউম গুলো ছিল এরকম ভাবে যদি বৃদ্ধি পেতে থাকে, তাহলে কিন্তু প্রাইসটা অনেকটা, এখানে আমি একটু প্লট করে দিই, এইরকম ভাবে যদি ভলিউম আবার বাড়তে থাকে, এরকম ভাবে যদি ভলিউম, আমি কালারটা মেনশন করলাম না, এখানে গ্রিনের সাথে গ্রিন হবে, রেড এর সাথে রেড হবে, এরকম যাই হোক আমি জাস্ট বোঝানোর জন্য ভলিউমটাকে সব রেড হয়ে গেছে, গ্রিনও করে দেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। অর্থাৎ কিনা
এইরকম জায়গায় প্রাইস পড়ছে, এখান থেকে ভলিউম বাড়ছিল, প্রাইস বাড়ছে, প্রাইস বেড়ে গেছে, হট করে ভলিউম ফল করেছে, তার মানে প্রাইস পড়ে যাবে। এবার এই প্রাইসটাকে পড়তে গেলে কি দরকার, আমরা আগে কি শিখলাম, যে প্রাইস যখন পড়বে তখন ভলিউমকেও সাথ দিতে হবে, অর্থাৎ কিনা ভলিউমকেও এইভাবে বাড়তে হবে। তাহলে গিয়েই আমরা আবার সেই প্রাইসটাকে দেখবো যে আরো বেশি পড়ছে। অর্থাৎ এই প্রাইস পড়ছে, এখান থেকে ভলিউমেও বাড়া শুরু হয়ে গেছে, ভলিউম বাড়া শুরু হয়ে গেছে, অর্থাৎ প্রাইস আরো পড়বে। তাহলে আমাদের এই চারটে পয়েন্ট কিন্তু আমাদের ভালো করে একটু মাথায় রাখতে হবে। সেটা কিনা এই কারণে যে আমি আপনাদের বলে দিচ্ছি, আমরা যেটা যেটা শিখলাম সেটা একটু এক নজরে যদি আপনাদের সুবিধা হয় এরকম ভাবে আমি নোট করে দিয়েছি। প্রাইস ইনক্রিজিং অ্যান্ড ভলিউম অলসো ইনক্রিজিং, তাহলে কি হবে, প্রাইস উইল বি ইনক্রিজড। প্রাইস বাড়বে, ভলিউমও বাড়বে, তাহলে সেক্ষেত্রে প্রাইসও বাড়বে। প্রাইস ডিক্রিজিং, প্রাইস পড়ে যাচ্ছে, ভলিউম অলসো ইনক্রিজিং, তাহলে প্রাইস উইল বি ডিক্রিজ, মানে প্রাইসটা আরো পড়ে যাবে। প্রাইস ইনক্রিজ অ্যান্ড ভলিউম অলসো ডিক্রিজিং, প্রাইস ইনক্রিজ করছে, ভলিউম ডিক্রিজ করছে, তাহলে মেবি ট্রেন্ড রিভার্সাল, ট্রেন্ড রিভার্সাল হতে পারে। প্রাইস ডিক্রিজিং অ্যান্ড অলসো প্রাইস ডিক্রিজিং অ্যান্ড ভলিউম অলসো ডিক্রিজিং, মেবি ট্রেন্ড রিভার্সাল। এই দুটো জায়গায় ট্রেন্ড রিভার্সাল হতে হবে, আমাদের সাবধান হতে হবে। এখানে ট্রেন্ডটা রিভার্সাল হলেই যে আমরা বাই বা সেল সাইডে এন্ট্রি নেবো সেখানে না, তখনই সেল বা বাই সাইডে এন্ট্রি নেব যদি ভলিউম আমাকে সাথ দেয়, অর্থাৎ কিনা যে ট্রেন্ড রিভার্সাল হয়েছে, অর্থাৎ বাই সাইডে যদি যেতে হয় তার মানে নিচের থেকে যদি ওপরে হয় ভলিউমকে বাড়তে হবে, আবার উপর থেকে যদি সেল হিসেবে প্রাইস পড়তে থাকে সেক্ষেত্রেও ভলিউমকে বাড়তে হবে। তাহলে এই দুটো জায়গায় আমাদের একটু ওয়েট করে তারপরে আমরা গিয়ে ট্রেন্ডে আসবো। আর দ্বিতীয় কথা যেটা প্রথম বলেছিলাম, এই ভলিউম বারগুলোর কালারের কিন্তু কোনো ভ্যালু নেই। আমরা যে ভলিউমটা নিয়ে এতক্ষণ শিখলাম সেটা হচ্ছে ক্যান্ডেলের কালারের উপর এই ভলিউম বার গুলো ডিপেন্ড করে। আর একটা জিনিস, এইখানে একটা আমি কালো দাগ দিয়ে রেখেছি, অর্থাৎ কিনা আহ এইখানে যে কালো দাগগুলো দিয়েছি সেটাতে এটা কিন্তু একটা অ্যাভারেজ ভলিউম ইন্ডিকেট করে, যেটা আমার এটা যদিও হাতে ড্রয়িং করা, আমি একটা চার্টে আপনাদের নিয়ে যাচ্ছি জাস্ট ছোট করে একটু বুঝিয়ে দেওয়ার জন্য। তাহলে আপনারা আপনাদের যে কাজটা হবে সেটা কিন্তু ভালো করে এটাকে ভলিউমটাকে নিয়ে একটু অ্যানালিসিস করবেন, চার্টে প্লট করবেন, এবং অ্যাভারেজ ভলিউমের থেকে যদি কোনো সময় আমাদের প্রাইস তার উপরে থাকে এবং আস্তে আস্তে যদি ইনক্রিজ হতে থাকে সেক্ষেত্রে কিন্তু প্রাইসের একটা মুভমেন্ট আসতে আমরা দেখতে পারি। আপনারা এইভাবে কাজগুলো করতে থাকুন, তাহলে অবশ্যই কিন্তু বেটার রেজাল্ট পাবেন ইন ফিউচারে। আচ্ছা, এবার আমি একটা আপনাদের চার্ট, এটা একটা ডেলি ক্যান্ডেল আছে। এই ডেলি ক্যান্ডেলটায় এখানে একটা ডেলি ক্যান্ডেল আছে, এই ডেলি ক্যান্ডেলে আপনারা দেখুন এই নিচের দিকে ভলিউমটা আমরা যে কোনো ইন্ডিকেটারে চলে যাব, এইখানে ইন্ডিকেটার আছে, এখানে জাস্ট ভলিউম লিখবো, এই ভলিউম লিখে যদি এখানে ক্লিক করি তাহলে চলে আসবে। ঠিক আছে, এটা এখানে সেটিংস আছে ভলিউমে, এইখানে ভলিউমে চলে গেলে এই যে সেটিংস, সেটিংসে গেলে আমার এখানে মুভিং অ্যাভারেজ লেন্থ যেটা 20 থাকে এটাই ডিফল্ট রাখবো আমাদের আপাতত। এখান থেকে কিছু করার দরকার নেই, স্টাইলে গিয়ে আমরা হয়তো একটু একটু কালার গুলো মোটা সরু চেঞ্জ, এই কালার গুলো আমরা চেঞ্জ করতে পারি। এই বার গুলো কোনো দরকার নেই, যেরকম আছে সেরকমই থাকতে দিন, কোনো অসুবিধা নেই। জাস্ট আমাদের এখান থেকে একটা জিনিস দেখুন, আমি যদি এইগুলো দেখি, এইখানে এই যে ভলিউম বার গুলো এখানে যদি আমি একটা দাগ টানি, হরাইজন্টাল দাগ টেনে দিই, এরকম জায়গাটা হচ্ছে আমাদের একটা
সরি। এরকম জায়গায় আমাদের একটা অ্যাভারেজ ভলিউম, এর উপরে যতক্ষণ ভলিউম আছে তার মানে প্রাইস ঠিক আছে, এটা আমাদের চোখের আন্দাজেও দেখে নিতে পারি বা আমরা একটা অ্যাভারেজ ভলিউম মার্কও করে নিতে পারি। এই জায়গাটার উপরে ভলিউম আছে মানে ভলিউমটা ভালো আছে। কিন্তু আমার বক্তব্য যেটা সেটা হচ্ছে আমরা এই মুহূর্তে চার্ট থেকে কি দেখতে পাচ্ছি বা কি বুঝতে পাচ্ছি সেটা, এটাকে একটু টাইম ফ্রেমটা ছোট করে দিচ্ছি তাহলে আপনাদের বোঝাতে সুবিধা হবে। টাইম ফ্রেমটা 15 মিনিট করি তাহলে একটু সুবিধা হবে। এইটা আমাদের লাস্ট ট্রেডিং সেশন ছিল। এইখানে আমি একটা মার্ক করে দিলাম। এখানে একটু মার্ক করে দিলাম। দেখুন, আমরা যারা ইন্টারডে করব ইন ফিউচার, ইন্টারডে সুইং ইনভেস্টমেন্ট সব ক্ষেত্রেই কিন্তু ভলিউম প্রযোজ্য। আমি আরো যখন অ্যাডভান্স লেভেলে একটু কাজ শুরু করব তখন একটা জিনিস ভালো করে দেখুন, এই জায়গাটা প্রাইসটা একটা কনসলিডেশন বা একটা রেঞ্জের মধ্যে ছিল। আমরা যখন এখানে আমি প্রথমেই বলেছিলাম প্রাইস অ্যাকশনের উপর কিছু না, এখানে জাস্ট একটা বক্স প্যাটার্ন মতন করেছে, তারপরে ব্রেকআউট হয়েছে, ব্রেকআউট হওয়ার পরে কিন্তু ভালো র্যালি দিয়েছে টাটা পাওয়ার। এইবার এই যে ব্রেকআউটটা করেছে, প্রাইস অ্যাকশনের সাথে সাথে আমরা যে জিনিসটা আরো ভালো করে শিখবো, এই যে ব্রেকআউট দিয়েছে কনফার্ম করার জন্য, ব্রেকআউট হয়ে গেল মানে কি আমি স্টকটায় এন্ট্রি নেবো? সেক্ষেত্রে কিন্তু আমাকে যে জিনিসটা শিখতে হবে বা দেখতে হবে সেটা হলো কিন্তু এই যে ব্রেকআউটটা হয়েছে, ব্রেকআউটের পর আমি যে স্টকে এন্ট্রি নেব সেখানে কি ভলিউম আমাকে সাহায্য করছে? হ্যাঁ, অবশ্যই করছে। দেখুন এই অ্যাভারেজ যে ভলিউমটা ছিল তার থেকে কিন্তু ভলিউমের আস্তে আস্তে ইনক্রিজ হচ্ছে, ভলিউমটা বাড়ছে। এরকম যদি আপনি একটা ইনক্লাইন্ড রেট লাইন টানেন তাহলে কিন্তু আপনার এইখানে ভলিউম কিন্তু ইনক্রিজ হচ্ছে। তাহলে আমি কি বলেছি, প্রাইস বাড়ছে, ভলিউমেরও ইনক্রিজ হচ্ছে, তাহলে প্রাইস আরো বাড়বে। প্রাইস বাড়ছে, ভলিউমেরও ইনক্রিজ হচ্ছে, তাহলে কিন্তু প্রাইসটা আরো বাড়বে। তাহলে আমাদের কিন্তু এই জায়গাটা মাথায় রাখতে হবে, প্রাইস বাড়ছে, ভলিউমও বাড়ছে, তাহলে কিন্তু আপনাদের প্রাইসটা আরো বাড়বে, এরকম ব্যাপারটা। প্রাইস বাড়ছে, ভলিউম বাড়ছে, তাহলে প্রাইস কিন্তু আরো বাড়বে। সেক্ষেত্রে আমাদের কিন্তু এই জায়গাটা মাথায় রাখতে হবে যে দেখুন আমি যেটা একটু আগে পড়ালাম, ভলিউম বাড়ছে, প্রাইস বাড়ছে, তাহলে প্রাইস আরো বাড়বে। এবার আমাদের দেখতে হবে এই প্রাইসটা বাড়ছে, ভলিউম কি এই এই রেশিওতে বাড়ছে, না সেই জায়গাটায় আস্তে আস্তে ভলিউম ডিক্রিজ করছে, তাহলে কিন্তু সেই মুহূর্তে আমাদের সাবধান হতে হবে। অর্থাৎ কিনা ভলিউমটা এইভাবে বাড়া শুরুর জায়গায় এইভাবে আস্তে আস্তে কমে গেল, অর্থাৎ কিনা প্রাইস এইভাবে হয়তো বেড়ে যাচ্ছে, প্রাইস বেড়ে যাচ্ছে কিন্তু ভলিউমটা আস্তে 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 কমে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে সাবধান হতে হবে। অর্থাৎ কিনা স্টকটা থেকে এক্সিট নিয়ে বেরিয়ে আসতে হবে। আশা করি আমি আজকের ক্লাসে আপনাদের এই ব্যাপারটা বোঝাতে পারলাম। নেক্সট দিন আমি অন্য ইন্ডিকেটর নিয়ে আবার বিশদে আলোচনা করব। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, যাতে অন্যরা এটা দেখতে পারে, শিখতে পারে এবং বুঝতে পারে। আশা করি এটুকু আপনারা আমার জন্য হয়তো করবেন বা আপনারাও ভালো করে ব্যাপারটা বোঝার চেষ্টা করবেন, যাতে ইন ফিউচার আপনারা এই শিক্ষাটা নিয়ে আপনারা স্টক মার্কেটে ভালোভাবে কাজ করতে পারেন। নমস্কার।